আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে তামাদি আইন। তামাদি আইনে মূলত আমাদের কি তামাদি আইন, তামাদি আইন কোথায় কাজে লাগবে, কোন কোন মামলায় লাগবে, কোন কোন মামলায় কাজে লাগবে না, এবং তামাদি আইন যে নির্দিষ্ট সময়টা অতিক্রম হয়ে গেলে তখন আমরা কিভাবে মামলা দায়ের করব। তামাদি আইনে কয়টা ধারা আছে এবং কয়টা তফসিল আছে, এবং এক তফসিলে কয়টা অনুচ্ছেদ আছে, এই ইত্যাদি বিষয় নিয়ে একটু কথা বলবো। ওকে, থ্যাঙ্কস। তামাদি আইন একটি প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। তামাদি আইন 1859 সালের আইন। কত সালের? 1859 সালের। এবং এটা কার্যকর হয়েছে 3 বছর পরে, 1860, 61, 62 সালে। 1862 সালে প্রথম কার্যকর হয়েছে। বাংলাদেশে তামাদি আইন আসছে কবে? বাংলাদেশে তামাদি আইন আসছে 1908 সালে। কত সালে? 1908 সালে। এবং কার্যকর হয়েছে 1909 সালের 1 জানুয়ারি। 1909 সালের 1 জানুয়ারি। 1909 সালের 1 জানুয়ারি। তামাদি আইনে মোট অনুচ্ছেদ আছে 29টা। কয়টা অনুচ্ছেদ আছে? 29টা। 29টা অনুচ্ছেদের ভিতরে আর তফসিল 3টে ছিল। দ্বিতীয় তৃতীয় তফসিল বাতিল আছে, প্রথম তফসিল একটা তফসিল। ওই তফসিলে অনুচ্ছেদ আছে 183টা। কয়টা অনুচ্ছেদ? 183টা। এখন আমরা এই 29টা ধারা এবং তফসিল এগুলি সম্পর্কে একটু আলোচনা করব, দেখব যে এগুলিতে আসলে কোথায় কি আছে। এখন তামাদি আইনের যে মৌলিক কিছু বিষয় আছে, মৌলিক বিষয়টা একটু দেখার চেষ্টা করব। মৌলিক বিষয় কি? তামাদি আইন মূলত দেওয়ানি মূল মোকদ্দমা, আপিল, রিভিউ এবং আবেদন ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইন কোথায় কোথায় কাজ করে? তামাদি আইন দেওয়ানির মূল মোকদ্দমার ক্ষেত্রে কাজ করে, এবং রিভিউর ক্ষেত্রে কাজ করে, এবং আবেদন মানে দরখাস্ত, দরখাস্তর ক্ষেত্রে কাজ করে। আর ফৌজদারি মামলায় এটা গেছে দেওয়ানি মামলায়। ফৌজদারি মামলায় কোথায় কাজ করে? ফৌজদারি মামলায়, মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। তাহলে বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। এখন মূল ফৌজদারি মামলা কোনটা, বিশেষ ফৌজদারি মামলা কোনটা, এবং দেওয়ানি মামলা যে আছে আমাদের, দেওয়ানি মূল মামলা কি, এগুলি সম্পর্কে একটু আলোচনা করা দরকার। তামাদি আইন প্রতিকারকে বারিত করে কিন্তু অধিকারকে না। এখন অধিকার কি আর প্রতিকার কি? প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। প্রশ্ন আসবেই, তখন আমাদের জানতে হবে যে অধিকারটা কি এবং প্রতিকারটা কি। তা আমরা একটু দেখে নেব যে কোনটা কি। এখন 3 ধারা থেকে 5 ধারা পর্যন্ত আমরা আলোচনা করবো আজকের। 3 ধারা থেকে 5 ধারা। 3 ধারায় কি আছে? 3 ধারায় আছে তামাদির মেয়াদ শেষ হয়ে গেলে দেওয়ানি মোকদ্দমা দায়ের করলে সেই মোকদ্দমা খারিজ হয়ে যাবে। তামাদির যে টাইম আছে, তামাদির যে সময় আছে, সময়ের মধ্যে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে। তা না হয় আপনার মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। 3 ধারার এই বিধান দেওয়ানি মানে তামাদির মূল। এখন 3 ধারার বিষয়বস্তু আছে 3টা। কয়টা বিষয়বস্তু? 3টা বিষয়বস্তু। একটা হচ্ছে মামলা, একটা হচ্ছে আপিল, আর একটা হচ্ছে আবেদন। মামলা, আপিল, আবেদন, এই 3টে বিষয় 3 ধারার মূল বিষয়বস্তু। 3 ধারার বিষয়বস্তু 3টা মনে রাখতে হবে। 3 ধারার বিষয়বস্তু 3টা মনে রাখার জন্য। এখন 3 ধারায় বিধান আদালত মানতে বাধ্য, তার বিবেচনামূলক ক্ষমতা না। 3 ধারার বিধান কে মানবে? আদালত মানতে কি বাধ্য। অর্থাৎ তামাদির টাইম যদি দুবার হয়ে যায় সে মামলা খারিজ করে দিতে বাধ্য, কিন্তু যদি ভিন্ন কিছু প্রমাণ না হয়। এখন 4 ধারা, 3 ধারা শেষ আমাদের। 4 ধারায় কি আছে? 4 ধারা আছে বন্ধ। বন্ধ মানে কি? আদালত বন্ধ। আমাদের টাইম আছে 11 তারিখ পর্যন্ত আমার, কিন্তু 10 তারিখে আদালত বন্ধ হয়ে গেছে। আমি চিন্তা করছি 11 তারিখে মামলা আমি দায়ের করব। এখন কি করব আমি? এই বন্ধ সম্পর্কে বলা হয়েছে 4 ধারায়। কিন্তু যখন 1 মাস পর হোক, 2 মাস পরে আদালত যখন খুলবে, এই খোলার দিন পর্যন্ত আমি সময় পাবো। 4 ধারায় এটা বলা হয়েছে, খোলার দিনে মামলা দায়ের করতে পারবো। 4 ধারায় অন্য কিছু না, এটাই। আচ্ছা, 4 ধারার পরে আমরা আসি 5 ধারায়। 5 ধারায় কি আছে? 5 ধারায় আছে বিলম্ব মওকুফ। অর্থাৎ বিলম্ব যে হয়েছে, আমি মামলা দায়ের করতে আমাদের সময়ের ভিতরে পারি নাই, এখন কি হয়েছে? বিলম্ব হয়ে গেছে। এখন আমি কি করব? আমি কি মামলা দায়ের করতে পারবো না? 3 ধারা অনুযায়ী তো তাহলে খারিজ হয়ে যাবে মামলা, কিন্তু 5 ধারা কি আমরা মামলা দায়ের করতে পারবো না? হ্যাঁ পারবো। কীভাবে পারবো? এই বিলম্ব মওকুফের জন্যে আমি সময় চাবো, সময় চাইয়া দরখাস্ত নেব।
এখন সময় চাই যে দরখাস্ত নেব, সময় বৃদ্ধি আদালত ইচ্ছা করলে করতে পারে, ইচ্ছা করলে না করতে। আদালত কিন্তু বাধ্য না, তার বিবেচনামূলক ক্ষমতা। এরা আদালতের বিবেচনামূলক ক্ষমতা সময় দেওয়ার। আদালতকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, কীভাবে সন্তুষ্ট করব? তার কাছে মাপ চাইয়া না, তাকে সন্তুষ্ট করব যে আদালতকে আমি যে দরখাস্ত দেবো সেখানে বিলম্ব মওকুফের জন্য সেখানে বলবো, হয় আমি অসুস্থ ছিলাম, না হয় আমার আর্থিক টাকা পয়সা ছিল না, মামলা যে দায়ের করবো সেইটা পারি নাই, না হয় আমি জেলে ছিলাম, হ্যাঁ আটক ছিলাম, না হয় এখানে উকিলের কোনো ভুল ছিল আমার, না হয় করণিকের কোনো ভুল ছিল, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি দেখাইয়া যদি আদালতকে সন্তুষ্ট করতে পারি, সে সময় দিতে পারে, বিবেচনামূলক ক্ষমতা তার। 5 ধারার বিধান প্রযোজ্য হয় 5টি বিষয়। কয়টা বিষয়? 5টা বিষয়। 3 ধারায় আমরা পাইছি 3টা মূল বিষয়, তাহলে 5 ধারায় 5টা, আর 4 ধারায় হয়েছে বন্ধ। আদালত বন্ধ থাকলে কি করব? এখন 5 ধারা সেই 5টা কি? 5 ধারায় যে সময় চাবো, এই সময়টা আমি চাবো আপিলের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আপিলের ক্ষেত্রে। আর চাবো আপিল করার অনুমতি দরখাস্ত। আপিল করতে হলে আপিলের আগে আমি যদি করবো সেই জন্য অনুমতির একটা দরখাস্ত লাগে, সেই দরখাস্তের ক্ষেত্রে। রায় রিভিউ এর আবেদনের ক্ষেত্রে। আপিল করার দরখাস্ত, রায় রিভিউ এর আবেদন, রিভিশনের দরখাস্ত বা অন্য কোনো উপায়, এই 5টা ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য। তাহলে যদি প্রশ্ন আসে 5 ধারা কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? 5টা ক্ষেত্রে। 3 ধারা কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? 3টে ক্ষেত্রে। আদালত বন্ধ হলে তো তামাদি আইন উত্তীর্ণ হলে সেটা আছে কত ধারায়? 4 ধারায়। ওকে ফাইন। এখন কিছু কিছু বিষয় আছে যে 5 ধারা প্রযোজ্য না, অর্থাৎ বিলম্ব প্রযোজ্য না। এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট এর 5 ধারায় সুট বা মূল মামলার ক্ষেত্রে, সুট বা মূল মামলার ক্ষেত্রে। এখন মূল মামলা কোনটা? মূল মামলা হয়েছে সত্য ঘোষণা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। সত্য ঘোষণা কি? সত্য ঘোষণা কি আপনারা জানেন তো? সত্য মানে কি? আমার জমি জমা সংক্রান্ত। আর চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, স্থায়ী নিষেধাজ্ঞা, যেটাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলি। তার 3টে: সত্য ঘোষণা, সুনির্দিষ্ট কার্য সম্পাদন এবং স্থায়ী নিষেধাজ্ঞা। এর কাছে 5 ধারা প্রযোজ্য না। এতে সময় বৃদ্ধির জন্য দরখাস্তও করা যাবে না, করলে কাজও হবে না। এটা ওই সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে। এটাকে বলে মূল মামলা। তা আপনারা মূল মামলা কি, বিশেষ মামলা কি, সেগুলো কিন্তু জানতে হবে। এখন আমরা দেখব যে বিশেষ আইনে বিশেষ তামাদির মেয়াদের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য নয়। এখন বিশেষ আইন কোনগুলা? বিশেষ আইনের ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু 5 ধারা বিলম্ব মওকুফের, আমরা জানি 5 ধারা বিলম্ব মওকুফের সময় চাই, কিন্তু বিশেষ ক্ষেত্রে কোনটা? বিশেষ আইন কোনটা? বিশেষ আইন বলতে আমরা দেখব যে 5 ধারা প্রযোজ্য না সেটা কোন কোন আইনে। বিশেষ আইন বলতে আমরা দেখব যে তফসিলে তামাদি আইনের প্রথম তফসিলে কোনো মকদ্দমা, আপিল বা আবেদন দায়েরের জন্য বর্ণিত তামাদির মেয়াদ ব্যতীত ভিন্ন কোনো মেয়াদ অন্য কোনো আইনে উল্লেখ করা না থাকলে, অর্থাৎ অন্য কোন বিশেষ আইন বলতে অন্য কোনো আইন বোঝাচ্ছে। কোন আইন বোঝাচ্ছে? অন্য কোনো আইন। যেমন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন আপিলের তামাদি মেয়াদ 6 মাস। বিশেষ আইন কোনটা এখন আমরা সেটা দেখবো, কিন্তু যে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন খালাসের বিরুদ্ধে, একটা আসামি খালাস পাইছে তার বিরুদ্ধে আপিল করবে, রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন কতদিন সময় পাবে? 6 মাস। এটা আমাদের তামাদি আইনে। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে আছে যে খালাসের বিরুদ্ধে আপিল করার জন্য সময় পাবে 60 দিন। কতদিন পাবে? 60 দিন। এখন বিশেষ আইন কোনটা সেটা বুঝছেন কিন্তু আপনারা। খালাসের বিরুদ্ধে আপিল করবে, সেজন্যে আমাদের তামাদি আইনে আছে 6 মাস। 6 মাসের ভিতরে আপিল করা যাবে। কে করবে? রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন। কিন্তু ফৌজদারি মামলায় খালাসের বিরুদ্ধে আপিল করার সময় 60 দিন। এখন এই বিশেষ আইন ওই যে ফৌজদারি মামলা রয়েছে 60 দিন, সেক্ষেত্রে কিন্তু 5 ধারা প্রযোজ্য না। এখানে আপনি ওই যে 6 মাস এইটা হচ্ছে তামাদি আইনের, এখানে আপনি বিলম্ব মওকুফের জন্য দরখাস্ত করতে পারবেন বা আদালত ইচ্ছে করলে সময় দেবে। কিন্তু ওই যে বিশেষ আইনে ফৌজদারি মামলায় আছে 60 দিন।
60 দিনের পরে আপনি যে দরখাস্ত করবেন সেটা 5 ধারায় গ্রহণযোগ্য হবে না। এখন মৃত্যুদণ্ড দেশে যে কোনো একটা আদালত, কিন্তু তার বিরুদ্ধে আপনি আপিল করবেন 7 দিনের ভিতরে। কতদিন? 7 দিন। মৃত্যুদণ্ডের আপিলের মেয়াদ আছে 7 দিন। কিন্তু বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ডের তারিখের পরে যে মামলা করবেন সেটার মেয়াদ আছে 30 দিন। কতদিন আছে? 30 দিন। এখন আমরা জানি যে মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, বিশেষ মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এখন বিশেষ কোনগুলো সেগুলো একটু দেখতে পাচ্ছি আমরা। একটা পাচ্ছি খালাসের বিরুদ্ধে, আর একটা হচ্ছে যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে আপিল করব সেটা তামাদি আইনে আছে 7 দিন, আর বিশেষ আইনে আছে 30 দিন। এখন তামাদি আইনে 7 দিন অতিক্রম হয়ে গেছে, তখন আমরা কি করতে পারবো? যে আমরা সময় চেয়ে 5 ধারার বিধান অনুযায়ী আমরা দরখাস্ত দিতে পারবো। কিন্তু বিশেষ আইনে আমরা 30 দিন অতিক্রম হয়ে গেলে তারপর আমরা সেটাই পারবো না। সুতরাং তামাদি আইন, 5 ধারার বিশেষ আইন যেমন বিশেষ ক্ষমতা আইন, বিশেষ অর্থঋণ আইন, আপিল আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য না। এখন 5 ধারার বিধান আদালতের জন্য বিবেচনামূলক, অর্থাৎ 5 ধারায় শেষ সময় দিতে আপনাকে বাধ্য না। 3 ধারায় যেভাবে আদালত বাধ্য খারিজ করে দিতে, 5 ধারায় কিন্তু বাধ্য না। 5 ধারায় তামাদি মৌকুফ করতে আদালত বাধ্য না, সে বিবেচনামূলক। এখন যদি 5 ধারায় বিলম্বে মৌকুফের জন্য যথেষ্ট কারণ দেখাইতে পারি, তাহলে আদালত বিবেচনা করতে পারে। আদালত কি পারে? বিবেচনা করতে পারে। এখন আমাদের 3 ধারা থেকে 5 ধারা পর্যন্ত মোটামুটি একটা ধারণা আমাদের পেয়েছি। আপনাদের পড়তে হবে, তাহলে আমার এই জিনিসটা দেখলে আপনাদের পড়তে আরও একটু সুবিধা হবে, আর কিছু না। এখন আইনগত অপারগতা লিগাল ডিসাবিলিটি, এটা আছে 6 ধারায়। 6, 7, 8, 9। এখন আমরা আলোচনা করব 6, 7, 8, 9। 6 এবং 7 ধারাকে ব্যাখ্যা করেছে 8 ধারায়। 6 এবং 7 ধারাকে ব্যাখ্যা করছে কে? 8 ধারায়। 9 ধারায় কি আছে? আমাদের অগ্রক্রয় সম্পর্কে আছে, অথবা এই ডিসেবিলিটি। যদি ডিসেবিলিটি মানে কি? আইনগত অপারগতা, অর্থাৎ একজন নাবালক, উম্মত, জড়বুদ্ধি সম্পন্ন, সে যদি নাবালক সাবালক হয়ে যায়, অথবা সে মৃত্যুবরণ করছে, তখন কি হবে? এবং অগ্রক্রয়ের মামলা সম্পর্কে বলা আছে, সেটা আছে 9 ধারায়। এখন 6 ধারা, 7 ধারা, 8 ধারা, 9 ধারা একটু আমরা আলোচনা করব। আপনারা একটু 5টা মিনিট একটু আমাকে সময় দেন, 5 মিনিট। তারপরে যদি একটু বইপত্র দেখেন, ইনশাল্লাহ মনে থাকবে। আইনগত অপারগতা বা লিগাল ডিসেবিলিটি। এখন আমরা 3 ধারার বিষয়বস্তু পাইছি 3টা, এবং 5 ধারার বিষয়বস্তু পাইছি 5টা। 6 ধারার বিষয়বস্তু হবে 3টা। 6 অর্ধেক 3। 6 ধারার বিষয়বস্তু কটা? 3টা। কি কি? নাবাল্যকত্ব, উম্মাদ, জড়বুদ্ধি বা বুদ্ধিহীনতা। নাবাল্যগত, উম্মাদ, জড়বুদ্ধি বা বুদ্ধিহীনতা, এই 3টা। 6 ধারার বিষয়বস্তু কটা? 3টা। ওকে, 6 ধারার বিষয়বস্তু 3টা হলে এখন 6 ধারা কোন কোন মামলায় প্রযোজ্য হবে? 6 ধারা কোন কোন মামলায় প্রযোজ্য হবে? 6 ধারা মকদ্দমা বা কার্যক্রম, অর্থাৎ মূল মামলা আর ডিগ্রি জারির আবেদন। 6 ধারা প্রযোজ্য হবে মকদ্দমা বা মূল মামলা, ডিগ্রি জারির আবেদন, কিন্তু কোনো আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্তের ক্ষেত্রে 6 ধারা প্রযোজ্য হবে না। আবার দেখেন, 6 ধারার বিষয়বস্তু 3টা। কয়টা? 3টা। নাবালক, উম্মত এবং জড়বুদ্ধি সম্পন্ন। 6 ধারার বিষয়বস্তু 3টা। 6 ধারা কার্যকর হবে কোথায়? মূল মামলা বা কার্যক্রমে, আর ডিগ্রি জারির আবেদন। ডিগ্রি জারির আবেদনটা কি সেটা আমরা এখন দেখতেছি, এবং মূল মামলা বা কার্যক্রমটা কি। কিন্তু এখানে 6 ধারা প্রযোজ্য হবে, কিন্তু 6 ধারা প্রযোজ্য হবে না কোথায়? অর্থাৎ 6 ধারা এই যে জড়বুদ্ধি, উম্মাদ, নাবালক, বিষয়বস্তু 3টে কোথায় প্রযোজ্য হবে না? এই 3টা প্রযোজ্য হবে না তামাদি আইনের 6 থেকে 8 ধারা কোনো নাবালক